চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কমেডিয়ান শাওন। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। আশা করছি আজকে অনেক বেশি হাসতে পারবো এবং প্রাণ খুলে হাসতে পারবো। সকাল সকাল হাসিটা মানে সকাল সকাল হাসাটাও কিন্তু একটা এক্সারসাইজ। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা সবসময় দেখে থাকি নাটক সিনেমাতে যে একটা হাসির এন্টারটেইনমেন্ট একটা পার্ট থাকতেই হয়, না হলে কিন্তু জমে না নাটক বা সিনেমা। সেই জায়গায় গুরু দায়িত্বটা আপনি পালন করছেন বা আপনারা পালন করেন সব সময়। এই বিষয়টা আপনি নিজে পার্সোনালি কতটা উপভোগ করেন এবং কি থেকে মনে হলো যে আমি কমেডিয়ান হব? স্ট্যান্ড আপ কমেডিয়ান আর কমেডি দুটো আলাদা জিনিস। সো স্ট্যান্ড আপ কমেডিয়ান তারাই যারা মানে ইন্টেলেকচুয়াল ব্যাপার, সমসাময়িক ব্যাপার এবং মোটামুটি একটা মোটা দাগে বলতে গেলে ওরা একটা পরিস্থিতিকে, সিচুয়েশনকে তুলে ধরে সেটাকে নিয়ে কমেডি মানে বাস্তবতার সাথে মিল রেখে। আর যদি ফিজিক্যাল কমেডি অনেকে আছে যেটা অন্যরা করে বা আদার্স কমেডি সেক্টর কিন্তু আলাদা। একটা স্ট্যান্ড আপ কমেডি, শুধু কমেডি, আর এটা হচ্ছে মনে করেন যে এরকম থাকে আর কি, নাই বলি। তো ওই জায়গা থেকে আমরা স্ট্যান্ড আপ কমেডি দিয়ে আমার জার্নিটা শুরু হয়। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকেই, ঢাকা থেকেই। তারপরে মিরাক্কেলে যাওয়া, মিরাক্কেল থেকে এখানে এসে নাটকে, সিনেমা যদিও বলতে আমি এই সিনেমা একটাই করছি, তাও এরপরে করার পরে মোটামুটি আমি কানে ধরছি, আপাতত আর সিনেমা করছি না। তো নাটকে টুকটাক অভিনয় করা হচ্ছে, বাট কমেডিয়ান ক্যারেক্টারই যে করতেছি তা না। ওই টাইপের ক্যারেক্টার ছাড়া মোটামুটি ভালো ক্যারেক্টারও করতেছি, ঠিকঠাক ক্যারেক্টার করতেছি। জাস্ট আমি কমেডিটা করতেছি যেখানে আমার স্টেজে, আমার কর্পোরেট শোজগুলোতে, আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, কমেডি হাউস আছে, এনসিসি আছে, স্ট্যান্ড আপ ঢাকা আছে, বিভিন্ন কমেডি ক্লাব তৈরি হচ্ছে ঢাকা শহরে অনেকগুলো। ঢাকা শহরে না, পুরো বাংলাদেশে এখন অনেক ক্লাব তৈরি হচ্ছে। সেখানে আমরা স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিস করছি, স্ট্যান্ড আপ কমেডি পারফর্ম করছি এবং মানুষজন আসছে। আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়ছে, আমাদের পটেনশিয়ালও বাড়ছে আশা করি। আচ্ছা, মানুষকে হাসানো বা আনন্দ দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং সেই সাথে কঠিন একটি কাজ। তারপরে এই কাজটি আপনি করে যাচ্ছেন, আপনার পার্সোনালি কেমন লাগে এবং আশেপাশে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা পারিবারিকভাবে তারা কিভাবে এই বিষয়টি দেখে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রফেশনে কাউকে যদি কোনো ছেলে সন্তান বা যাইতে হয়, এই ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট, পরিবারের সাপোর্ট, অনেক সাপোর্ট লাগে। সো আই এম সো লাকি বলবো যে আমার ফ্রেন্ড সার্কেল প্রচুর সাপোর্ট করতো। সবচেয়ে বেশি সাপোর্ট করতো আমার ফ্যামিলি। কখনো আমাকে কোনো ব্যাপারে না বলে নেই, আচ্ছা তুমি এটা করতে চাও করো, দেখো কি করতে পারো। তো তাদের সাপোর্ট পেয়েছি বলে হয়তো আজকে পর্যন্ত আসতে পারছি, মানে না হলে হয়তো অন্য কোনো প্রফেশনে থাকতাম, হয়তো জব করতাম বা কিছু একটা করতাম। জব এখনও করি, বাট এই রিলেটেডই করি। তো মোটামুটি ফুল সাপোর্ট ছিল আমার ফ্যামিলি থেকে। আর ফ্রেন্ডরা তো অল টাইমে আছেই, ফ্রেন্ড পাশে না থাকলে কেমন হবে। ছোটবেলায় যখন খুব ছোট থাকে মানুষ, স্কুলে পড়ে, তখন কিন্তু বড় হয়ে স্বপ্ন থাকে যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সিঙ্গার কিংবা ডান্সার। কমেডিয়ান হওয়ার স্বপ্ন কি কখনো আপনি নিজে থেকেও দেখেছিলেন? না, অ্যাকচুয়ালি এম ইন লাইফ যখন রচনা বা প্যারাগ্রাফ লিখতে হতো, আমি সবসময় আমার এম কি হবে আমার বাবা মারে জিজ্ঞেস করতাম, ফ্রেন্ডকে জিজ্ঞেস করতাম, আচ্ছা আমার এম ইন লাইফ কি, আমি কি হতে চাই। তো আমার বাবা সবসময় চাইছে যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, বাট তার ছেলে বড় হয়ে রোগী হয়েছে। এটা একটা ট্যালেন্ট। এই ট্যালেন্টের সন্ধানটা আপনি নিজে থেকে কবে বুঝতে পেরেছিলেন যে আমার এই সেক্টরে যাওয়া উচিত? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, আমার ফ্রেন্ডস, ওই যে বললাম ফ্রেন্ড সার্কেল, আমি আড্ডায় থাকলে ওরা খুব মজা পেতো, আমার কথা শুনে ভালো লাগতো। তো শুরুটা হয় এভাবে যে আমার এক ফ্রেন্ড অন্য একটা টিভি ন্যাশনাল চ্যানেল আর কি, যেখানে ওখানে সে অলরেডি আমাকে না জানিয়ে রেজিস্ট্রেশন করে দেয় যে তোর নামে রেজিস্ট্রেশন করেছে, একটা কমেডি প্রোগ্রাম হবে, তুই যা এখানে করবি, অডিশন দিবি। আমি তাকে বলছি আমি কেন যাবো, ওয়াই মি, তুমি আমার না জানানে দিলি কেন? বলে না, তুই সবসময় আমাদের আড্ডা জমায় রাখিস, মজার মজার কথা বলিস, এগুলোই বলবি। আমাকে এগুলা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বললে মজা লাগে, একটা টেলিভিশনে গিয়ে আমি বললে কেন মানুষ মজা পাবে। তারপর তার জোর করাতেই যাওয়া, সেখান থেকে শুরু। আর সেই শুরু যে হলে এখনো শেষ হয়নি আর কি, চলছে। আচ্ছা, এমনিতে কমেডি তো একটা পার্ট অবশ্যই লাইভের, আমাদের লাইফেও কিন্তু মাঝে মাঝে একটু কমেডি থাকা প্রয়োজন নিজের ভালো থাকার জন্য। পেশা হিসেবে এই কমেডিয়ান সেক্টরটা তো অনেকেই নিতে চান না, আপনার কাছে কি মনে হয় যে এটা পেশা হিসেবে নেওয়া যেতে পারে কিনা? খুবই টাফ। আমি যদি বলি অন্যান্য পেশা, নৃত্য যদি বলি, আপনি একটা গানে ডান্স তুললে সেই ডান্স আপনি প্রত্যেকটা মানে যতগুলো স্টেজে করতে পারেন। একটা গান তুললে সেই গানটা আপনি বারবার বললে মানুষ একই রকমভাবে এনজয় করবে। কিন্তু একটা জোক বা একটা কমেডি সেট আপনি একবার শোনার পর সেটা সেকেন্ড টাইম আপনাকে শুনতে ভালোই লাগবে না, শুনলেও মনে হবে যে আমি তো জানি সব পাঞ্চলাইন কী কী। সো প্রত্যেকবার আমাদেরকে নিউ ট্রাই করা, এটা ভেরি মাচ ডিফিকাল্ট। নতুন সিনারিও তৈরি করা, নতুন পাঞ্চলাইন তৈরি করা, তারপর দেখা যায় যে পুরোনোগুলোকে একটু ঘুরিয়ে নতুন করা যায় কিনা। সো দিস জব ইজ ভেরি টাফ। যদি কেউ নিতে চায় অবশ্যই ওয়েলকাম, এবং যারা নিতে চাচ্ছে তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম রেডি আছে, আমরা রেডি করছি, যারা আর কি আছি আমরা এখন,
তাদের জন্য ফ্রি ওয়ার্কশপ, আমাদের 64টা জেলা আমরা 64টা ক্লাব তৈরি করেছি, পুরো বাংলাদেশে আমাদের ক্লাব আছে বাংলাদেশ কমেডি ক্লাবের আন্ডারে। তো যারাই আগ্রহী হচ্ছে তাদেরকে আমরা ফ্রি টিউশন, ফ্রি ওয়ার্কশপ, ফ্রি শেখানো, যাতে তাদের কোনো পয়সা খরচ না হয়। সো যারা আগ্রহী তারা আসতেই পারে, বাট এটা খুবই টাফ জব। আমি বলবো যে পুরো ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ড সাপোর্ট না থাকলে এখানে না আসাটাই ভালো, এই আর কি। তারপর অনেকে প্রচুর আসতে চায় এবং আমি সবসময় ওয়েলকাম করি, কারণ নতুনরা না আসলে বুঝবে না পুরানোর দাম কত। এটা অবশ্যই পুরনো, অবশ্যই তার সাথে আপনিও খুব ভালো জব করছেন আপনার সেক্টরে, আপনি যে যথেষ্ট ভালোভাবে কমেডিটা দর্শকদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারছেন, এটা একটা বিশাল বিষয়। অবশ্যই আগামীতে আর কি ব্যস্ততা থাকবে আপনার কাজ নিয়ে একটু জানতে চাই। আগামীতে ব্যস্ততা বলতে এখন শুধু স্ট্যান্ড আপ কমেডিটাই করছি, পাশাপাশি আমি একটা জব করছি রেডিওতে আরজে এবং প্রডিউসার হিসেবে আছি। আর এছাড়াও স্টেজ শো, নিজের ছোটোখাটো একটা বিজনেস সামলাই। তো এই সব মিলেই ব্যস্ততা। নাটক করি টুকটাক, অত বেশি করা হয় না, কারণ এই বাকি সব করার পরে যদি একটু সময় পাই বা কোনো ভালো একটা ক্যারেক্টার পাই, ক্যারেক্টার প্রায়ই আসে, বাট ওই যে আপনি বললেন যে কিছু কিছু ক্যারেক্টার মানে করার মতো না আর কি। তো সেগুলোকে অ্যাভয়েড করে যদি সেটা দেখি যে না হ্যাঁ এটা করলে ভালো হবে বা আমার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট হবে বা কেউ দেখলে অন্তত বলবে না সাউন্ড কাজটা ভালো করছিস, তো ওই ধরনের ক্যারেক্টারগুলো পেলে আমি নাটকে কাজ করি, ডেট দিই। আর এই তো সব মিলিয়ে করতেছি আর কি, ব্যস্ততা এই নিয়ে। আচ্ছা, অন্যকে যে এত হাসা, নিজের জীবনে কতটুকু হাসতে পারেন? আমি সারাদিনই হাসি। আচ্ছা। এবং সবসময় হাসি, দুঃখ পেলেও হাসি, কষ্ট পেলেও হাসি। এটা একটা রোগ হইতে পারে, আমি ডাক্তার এখনো দেখাইনি, চিকিৎসা করলে হয়তো ঠিক হবে। নিজেকে মোটিভেট করেন কিভাবে যখন হয় না অনেক সময় আমরা একটু স্যাড হয়ে যাই বা পারিপার্শ্বিক বিষয় থেকে, পার্সোনাল প্রবলেম থেকে, তখন নিজেকে মোটিভেট অ্যাকচুয়ালি আমার এই স্যাডনেস তারপরে টেনশন এগুলো বেশিক্ষণ স্থায়ী করে না আমার জীবনে, আই ডোন্ট নো কেন। 5 মিনিট যদি মন খারাপ থাকে না, পরে হয় দূর বাদ, আবার নার্ভটা মনে হয় একটু কম কাজ করে। এক্স্যাক্টলি, মানে এটা হয় আমার বাসার সবার টেনশন হচ্ছে আমার টেনশন নাই কেন, এটা টেনশন যে আপনার টেনশন নেই কেন, কোনো ব্যাপারে তোর কোনো টেনশন নাই কেন, এটা নিয়ে তারা সবসময় টেনশনে থাকে। তো আমার টেনশন নাই, এটাই তাদের টেনশন। তো এটা অনেকাংশে ভালো যে আমি একটু ফ্রি থাকতে পারি, যে একটা জিনিস আমি 5 মিনিট 10 মিনিট ভাবলাম, আচ্ছা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, ওকে লিভ ইট, ছেড়ে দিই, না এটা নিয়ে আমি পারবো না, যেটা সেটা তো করে। রিলেশনশিপের ক্ষেত্রে কি করেন? পরিবারের সদস্যদের সাথে অনেক সময় ঝগড়া হয়ে গেলে তখন কি করেন? যে ঝগড়া হয়ে গেছে ছেড়ে দিচ্ছি? না, এরকম না। আমার যেহেতু আমি খুব শর্ট টাইমেই করি, আমার শর্ট টেম্পার মাইন্ড, দেখা যায় যে ঝগড়া করে ফেলি, 10-15 মিনিট পরে আবার দেখা যায় যে আমি আবার আগের মতো হয়ে যাই, কিন্তু তারা তো আর আগের মতো হয় না। তো তাদেরকে এন্টারটেইন করে করে আমাকে পরে আবার লাইনে আনতে হয়, মানে তারাও এটা ডিমান্ড করে আসলে যে আপনি তাদের একটু তারা বুঝে গেছে অলরেডি যে 10 মিনিট পর আবার ফিরে আসবে, এর কোথাও যাবে না রাগারাগি করে। আচ্ছা, এবারে আপনার একটু কমেডি শুনতে চাই, আমাদেরকে যদি একটু এন্টারটেইন করতেন। কমেডি এটা কিন্তু খুব একটা মানে টাফেস্ট ইনস্ট্যান্ট আমরা একটু চাই, আপনার আন্দাজে একটু আমাদেরকে এন্টারটেইন করুন। আচ্ছা, দর্শকরা অবশ্যই দেখছেন, তারাও খুশি হবেন আই হোপ। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে না, এটা সবচেয়ে টাফেস্ট জব, আমি একটু এক্সপ্লেন করি। যে আপনি যে কোনো একটা লোককে ডেকে এনে যদি বলেন যে আচ্ছা গান গাও, তার প্রিয় একটা গান থাকে, সে গেয়ে দেয়, মানে কোনো একটা কিছু করলে, কিন্তু হঠাৎ করে কেউ যদি বলে না, রাস্তায় আমার এই কাজটা হয়, ভাই এটা জোক শোনা, এখন মনে হয় কোনটা বলবো রে আমি এখন, যে আসলে এমন তো না যে ফেমাস এটা বললে সবাই খুশি হবে। যাক, আপনি বসে আছেন, তো আমি কি আপনাকে নিয়ে জোক বলতে পারি? এটা মনে হয় পারমিশন দেওয়াটা ঠিক হবে না মনে হয় এই মুহূর্তে। দেখছেন তাহলে অবস্থা, বুঝছেন আমাদের জবটা কত টাফ, মানুষের থেকে পারমিশন নিয়ে পারফর্ম করতে হইতেছে। সবাই পারমিশনও দিতে চান না, কারণ কেউ কিন্তু হাসতে চান সবাই, কিন্তু হাসির পাত্র কেউ হতে চান না, এটাই বাস্তবতা, এটাই সমস্যা, কেউ নিতে পারে না ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনি দেখেন আমাদের দেশের বাইরে ডিরেক্ট নাম ধরে ধরে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে জোক হয়, এবং সেগুলো আমরা দেখি এখান থেকে আমরা মজা পাচ্ছি, এবং সেলিব্রিটির সামনে বসিয়ে তার সাথে যোগ করা হচ্ছে, তাকে মানে তার কাজ নিয়ে কথা বলা হচ্ছে, তার ফান করা হচ্ছে, তারা কিন্তু খুব হাসি মানে খুব স্পোর্টিংলি নেয়, কিন্তু আমাদের এখানে এটা হয় না। তো কিছু কিছু লোক আছে যারা দাঁত ব্রাশ করতে চায় না, তো এমন একটা লোক বিয়ে করছে, শ্বশুর বাড়ির লোকজন পড়ছে ওই নিয়ে খুব মানে বিপদে, যে আমার জামাই বাড়িতে আসলো, দাঁত ব্রাশ করে না, মুখে থেকে গন্ধ আসে, মান সম্মানের ব্যাপার, জামাইরা তো ডিরেক্ট বলতেও পারতেছে না জামাই তোমার দাঁতের মুখে গন্ধ, যাও দাঁত ব্রাশ করে আসো। তো শ্বশুর করলো কি, একটা দাঁত ব্রাশ করার প্রতিযোগিতা আয়োজন করলো, যে এই প্রতিযোগিতায় হইলে তো জামাই তারপরে গিয়ে দাঁতটা ব্রাশ করবে। তো প্রতিযোগিতা হয়েছে, হওয়ার পরে জামাই দৌড়ে আসছে, আব্বা প্রতিযোগিতা শেষ, দেখে যে মুখে এখনো গন্ধ, কি ব্যাপার প্রতিযোগিতা শেষ, তুমি অংশগ্রহণ করো নাই? বলে না, আমি তো যাচ্ছিলাম।
বাহ, চমৎকার। আরেকটি তো যার যেটা সমস্যা সে তাকে যদি খুলে না বলা হয় মানে এটা বোঝা খুব টাফ। আমার এক ফ্রেন্ড 3 মাস আগে বিয়ে করছে। আচ্ছা, তো বিয়ে করার পর তার সাথে আমার যোগাযোগ একটু কমে গেছে, কারণ হচ্ছে কি কোনো ফ্রেন্ড বিয়ে করলে ছেলেরা না মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড। আচ্ছা, ছেলে ফ্রেন্ডরাই কিন্তু একটু টাইম দেয় যে যাক সারা জীবন তো আমার ঘরে জ্বালাইছস, এবার বউয়ের জ্বালা 3 মাস সহ্য কর, দেখে 3-4 মাস পর ছেলে ফ্রেন্ড আবার কন্ট্যাক্ট করা শুরু করে, কি রে খবর কি, কেমন যাচ্ছে। তো কিছু টাইম দেয়, ছেলেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো 3 মাস পরে আমি ফোন দিছি যে কি রে খবর কি, বিয়ে করলি তা ভুলে গেলি, 3 মাসের খবর নেই। বলে আর কইস না, কালকে ডিভোর্স দিয়ে দিব। আমি হোয়াট, 3 মাস আগে বিয়ে কালকে ডিভোর্স? বলে হ্যাঁ। আমি কি হয়েছে বল আমাকে। বলে আমার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদিন অফিস থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তো বউর জন্য ফুল কিনছে, চকলেট কিনছে, ও যা যা পছন্দ করে সব কিনছে, কিনে এখন অফিস থেকে বাসার দিকে যাব, হঠাৎ করে দেখি আমার বউ আরেকটা লোকের সাথে সামনে, আমার হাতে চকলেট টকলেট। আমি খুব বাজে হয়েছে। তারপর কি হলো, ওই লোকটাকে নিয়ে সেটা পার্কে ঢুকলো। আমি হোয়াট? বলে হ্যাঁ। আমি তারপর তুই কী করলি? পরে আমি একটা লোককে ডাকলাম, ডেকে বললাম দেখেন ভাই, এইমাত্র যে মহিলা পার্কে ঢুকলো সেটা আমার বউ, আরেকটা লোকের সাথে গেছে, আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনি গিয়ে ওকে টাইনা চেঁচড়ায় নিয়ে আসবেন। ওই লোক 10,000 টাকা নিয়ে ঢুকলো, ঢুকার পর চুলের মুঠি ধরে টাইনা চেঁচড়ায় নিয়ে আসলো। আসার পর আমার বন্ধু দেখে বলে, মিয়া আপনি কারে নিয়ে আসছেন, এটা তো আমার বউ না। তখন ওই লোক বললো দেখেন মিয়া, আপনার বউরে খুঁজতে গিয়ে আমি আমার বউরে পাইছি। বিয়ে করার আগে সাবধান। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার সেম টু ইউ, না বিয়ে হয়ে গেছে? আমি করে ফেলছি। আচ্ছা, এখন সাবধানতা অবলম্বন হচ্ছে নাকি? না না, আমি বিয়ে করে ছেড়ে দিছি, উড়ে বেড়াও। আচ্ছা আচ্ছা, ওকে, বাহ, গুড, ভেরি গুড। কারণ লাইফে আটকে রেখে তো লাভ নেই। আচ্ছা, সবার ব্যস্ততা থাকলে তো দেখা যায় যে কাজের একটা চাপ থাকে, তারপর যখন অবসর সময় পান তখন ফ্যামিলিকে টাইম দিতে পছন্দ করেন। অ্যাজ এ কমেডিয়ান হিসেবে আপনার কি করতে ভালো লাগে অবসর সময়? অবসর সময় আমি অন্যান্য কমেডি শোগুলো দেখতে খুব পছন্দ করি। আমার টাইম লাইন বাইকে দেখলে দেখা যাবে যে বিভিন্ন শো, বিদেশি শো, ইন্ডিয়ানগুলো যেগুলো, আর আমাদের দেশে আমাদের শহরেই অলরেডি 4-5টা কমেডি ক্লাব হয়ে গেছে যেখানে রেগুলার শো থাকে শুক্র শনি রবি, মানে অফ ডেগুলোতে, যেমন আজকেও আছে যেখানে। তো প্রতিদিন আমি চেষ্টা করি যে সময়ের বাইরে যদি এইটুকু সময় পাই আমি গিয়ে শোগুলো অ্যাটেন্ড করি, দেখি, এবং থাকলে পারফর্মও করি। তো এইভাবে সময় কাটাতে খুব ভালো লাগে। আর অবসর সময় ফ্যামিলি নিয়ে গেলে মুভি দেখি। আমার ছোট্ট মেয়ে আছে, তাকে নিয়ে ঘুরতে বেরোই, এবং বউ আর মেয়েকে নিয়ে একটু ঘুরি টুরি। এই আমার আড্ডাবাজ জীবন, আমি আড্ডাবাজি দিতে খুব পছন্দ করি। আচ্ছা, আমরা যখন কোনো প্রোগ্রাম দেখি, স্টেজ শোতে দেখা যায় গান থাকে, নাচ থাকে, কমেডির পার্টটা কিন্তু খুব কম প্রোগ্রামে থাকে, বা বিয়ের অনুষ্ঠানও দেখা যায় যে গান নাচকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কমেডি একটা সেক্টরে যদি রাখা যেত তাহলে বিষয়টি কেমন হতো? থাকে বলতে ছিল অনেক দিন আগে, এখন আমার মনে হয় যদি 100টা প্রোগ্রাম হয় তার মধ্যে 95টাতে স্ট্যান্ড আপ কমেডিয়ান থাকে, আই থিঙ্ক সো। কারণ আমাদের কাজের প্রেশার অনেক বাড়ছে, আমাদের শোজ অনেক বাড়ছে। সো আগে ওই কথাটা বললে ঠিক ছিল যে হ্যাঁ, এখন কিন্তু স্ট্যান্ড আপ কমেডিয়ান দরকার। এই ফিল্ডটা সব প্রোগ্রাম বা অর্গানাইজাররা ফিল করে, যার কারণে মোটামুটি দেখা যায় সব প্রোগ্রামগুলোতে আমাদের কেউ না কেউ থাকে। অ্যাকচুয়ালি আমি থাকি আর না থাকি এটা অন্য ব্যাপার, বাট আমি তো খবর পাই বা জানতে পারি যে আজকে ও গেছে, কালকে ও গেছে। বাট প্রতিদিনই প্রত্যেকটা প্রোগ্রামে কেউ না কেউ থাকছে। কিছু কিছু প্রোগ্রামে থাকছে না, আই থিঙ্ক কিছুদিনের মধ্যে আমরা ওইটাও কভার করে ফেলবো। ডেফিনেটলি। আপনি তো আপনার সেক্টরে খুব ভালো কাজ করছেনই, পাশাপাশি আপনার যারা কলিগস আছে বা ফ্রেন্ড সার্কেল যারা এখন এই সেক্টরে নিজেকে নিয়োজিত রেখেছে, তাদের মধ্যে ভালো কারা কারা করছেন? সবাই ভালো, তার মধ্যে মানে বা আপনার পছন্দের খুব ভালোভাবে লেগে আছে বা এই সাথে কাজটা করতেছে আবু হানা রনি নাম তো সবার প্রথমে থাকবে, সবার উপরে থাকবে, কারণ ও মানে ওই মোটামুটি আমাদের সবাইকে ইন্সপায়ার করে এই জায়গাটা আনা। মিরাক্কেল আমি আবু হানা রনিকে দেখে মানে সাহস পাইছি, কারণ এত বড় একটা প্রোগ্রাম আগে আমরা ফ্যামিলি নিয়ে টিভিতে দেখতাম, ওই জায়গাটা যাওয়ার সাহস কখনো করতে পারিনি। তো আবু হানা রনি যখন দিতে আচ্ছা ও পারে, ও আমার কলিগ ছিল, একসাথে আমরা খেলছি, খাইছি, মানে পারফর্ম করছি, ও যেখানে যেতে পারতো আমিও যেতে পারবো, ওই ইন্সপিরেশনটা নিয়ে করছি। তো আবু হানা রনি এখনও বাংলাদেশে আমার যদি মনে হয় যে মানে ওকে বিট করার মতো কেউ নাই, হি ইজ ওনলি ওয়ান। আবু হানা রনি আছে, আমাদের পাভেল ভালো কাজ করতেছে, জামিল ভালো কাজ করতেছে, জামিল ভাই, পরশ আছে, তারপরে কাজ করতেছে আরমান ভাই, এবং ওই যে মিরু আছে, তারপরে আছে তারেক, মানে অনেকেই আছে সিরিয়াল ভাই বলতে। ওরা সবাই ভালো করতেছে, কেউ হয়তো ওভাবে এক্সপোজার পাচ্ছে না, কারো কারোর এক্সপোজার আছে, যেমন আমি, রনি, পাভেল, এরা যেমন একটু বেশি এক্সপোজ, সবাই চেনে বা একটু পছন্দ করে, বাট এরাও
কাজ করে যাচ্ছে, হয়তো একদিন না একদিন এক্সপোজ পেয়ে যাবে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজেকে আগামী 10-15 বছর পর কোথায় দেখতে চান? বেঁচে থাকতে দেখতে চাই। যদি বেঁচে থাকি প্রাণবন্ধভাবে, এই হাসি খুশি ভাবে থাকতে চাই। আর যদি বেঁচে থাকি তো অবশ্যই প্রথম কাজ আমার যেটা এইম থাকবে সেটা হচ্ছে মানুষকে হাসাতে চাই, মানুষের হাসির কারণ হতে চাই, কখনো যেন দুঃখের কারণ না হই আমরা। কারণ অনেকেই আছে নিজের হাসির জন্য অনেকে কান্না করায়, কাঁদায়। আমরা ওই কাজটা কখনোই করি না, কাজটা করার চেষ্টা করি না। আমাদের ভিতর হয়তো অল টাইম কাঁদতে থাকে, কিন্তু আমাদের মুখে স্মাইল থাকে। এবং আমরা যদি একটা কথা বলি, কারোর সামনে কোনো কথা বলি, তাকে হাসানোর জন্যই বলি, তাকে কষ্ট দেওয়ার জন্য কখনো বলি না। সো যদি আমরা কখনো কাউকে দুঃখ দিয়ে থাকি তার জন্য সরি, কারণ বুঝে নেবেন যে আসলে দুঃখ দেওয়ার জন্য দুঃখটা দেয়া না। হয়তো ওই যে আপনি বললেন যে কি বলে ফেলবো পরে আপনি কষ্ট পাবেন, অ্যাকচুয়ালি ওই কষ্টটা দেওয়ার জন্য কিন্তু আমার এইম না। আমার এইমটা হচ্ছে আপনার মুখে হাসি ফোটানো। আর হাসি জিনিসটা এমন না, এটা নিয়ে চা নিয়ে আপনি ভালো কথা বললে কখনো হাসবেন না। চা নিয়ে যদি আমি একটা মানে নেগলেক্টেড কথা বা একটা ফান নিয়ে কথা বা ওকে টিজ করে কথা বলি, তখন আপনার ভিতরে হাসির উদ্রেকটা হবে। তো হাসির মূল উপাদানটা যদি হয় একটু ইনসাল্ট বা একটু সেটা যদি পজিটিভ ওয়েতে হয়, তাহলে আপনি পজিটিভ ওয়ে মানে ওইটা ছাড়া আপনি তো হাসাতে পারবেন না অ্যাকচুয়ালি। আসলে এটা ইনসাল্ট বলা যেতে পারে না, এটা বলা যেতে পারে যে তার একটি বিষয় নিয়ে তাকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেইন করা। হাজবেন্ড, এই যে আমি যে বিয়ে নিয়ে কথাটা বললাম, এটা একটু ফান এক্সপ্লেইন করা। এটা কিন্তু অনেকে শুনবে হাই তাহলে বিয়ে করা যাবে না, তা তো না। বিয়ে তো অহরহ করতেছে, বাট বিয়ের সামগ্রিক একটা পার্ট থেকে একটু পার্ট নিয়ে সেটাকে প্রেজেন্ট করা, ভালো মন্দ মিলিয়ে তো সবকিছু। আসলে যারা হাসাতে পারেন তাদের মন মানসিকতাও যে ভালো হয় সেটা আপনি কথা শুনেও ভালো লেগেছে, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই হাসিয়েছেন, তার জন্য আবার ধন্যবাদ। সবসময় এভাবে ভালো থাকবেন। আবারও ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।